নিজের ব্যবসা বড় করতে নিন আইডিএলসি এসএমই লোন। আইডিএলসি, ফাইন্যান্সিং হ্যাপিনেস। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে এসএমই দিবসের শুভেচ্ছা। আজকে 27শে জুন এসএমই দিবস এবং এই দিবসে আজকে আমরা হাজির হয়েছি আইডিএলসি প্রেজেন্স এসএমই ব্যবসার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলাপ করতে। এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন সঙ্গীতা আহমেদ, উনি আমাদের বাংলাদেশ ওমেন চেম্বার এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উনি আমাদের একটা দীর্ঘ সময়ের খাওয়া দাওয়ার রেস্তোরাঁ টাইম আউটের প্রতিষ্ঠাতা। আমাদের সঙ্গে রয়েছেন তাহমিনা শৈলী, তিনি শৈলী ক্রিয়েটিভ স্টুডিওর প্রতিষ্ঠাতা এবং স্বত্বাধিকারী। এবং আমাদের সঙ্গে আমরা আশা করছি যে আমাদের সঙ্গে আরো যোগ দিবেন রেজবিন হাফিজ, উনি পিপলস ফুটওয়্যার এবং লেদার গুডস এর ফাউন্ডার এবং উনি এই বছর এসএমই অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা কিছুক্ষণ আগে তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম সর্বশেষ, তখন উনি বলছিলেন যে ওনার বাসায় নেটওয়ার্কের একটা ঝামেলা হচ্ছে। তা আমরা আশা করি যে এর মধ্যে উনি যুক্ত হতে পারবেন। মূলত আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে দুইজন নারী উদ্যোক্তা আছেন। আমরা নারী উদ্যোক্তাদের এই এসএমই খাতে এগিয়ে যাওয়ার গল্প শোনার জন্যই আজকে এই আয়োজন। প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা আপনারা এই অনুষ্ঠান দেখছেন তারা সরাসরি প্রশ্ন করতে পারবেন, আমরা ওনাদের কাছ থেকে জবাব নিব। আমরা শুরু করতে চাই সঙ্গীতা আপা আপনাকে দিয়ে। আপনার কাছে আমরা শুনতে চাই যে 20 বছর আগে আপনি একটা রেস্তোরাঁ শুরু করেছিলেন, তখনকার পরিবেশ বা কেন আপনি এই রেস্তোরাঁ ব্যবসায় গেলেন এবং আজকে এটা তুলনামূলকভাবে এই যে 20 বছর ধরে আপনি একটা চমৎকার একটা রেস্টুরেন্ট, হ্যাঁ, আমরা অনুষ্ঠান শুরুর আগে আমাদের স্মৃতিচারণ করছিলাম, সেটা চালাচ্ছেন। তো আপনার অভিজ্ঞতা শুনতে চাই যে কেন আপনি উদ্যোক্তা হতে এলেন, তারপর কিভাবে আপনি এতটা পথ এসেছেন। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য এবং আইডিএলসি কে অনেক ধন্যবাদ এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যেখানে আমরা কথা বলতে পারছি আজকে এরকম একটা বিশেষ দিবসে, এসএমই দিবস। আমি আসলে ব্যবসা শুরু করি অনেক আগে 87-এ, যখন আমি ছাত্রী ছিলাম। আমার মায়ের সাথে আমি ব্যবসা শুরু করি। আমার সবসময় একটি ইচ্ছা ছিল যে আমি ব্যবসা করব, আমি নিজে কিছু একটি এস্টাবলিশ করব এবং কখনো চাকরির দিকে আমার আসলে ইচ্ছাও ছিল না, কোনো আগ্রহ ছিল না। তো তখন আমি আমার মায়ের সাথে ব্যবসা শুরু করি 87-এ। তারপর আমার বিয়ের পর আমার হাজবেন্ড জুয়েল, যে নাকি মিডিয়াতে আছেন, আপনারা হয়তো চিনবেন, তো ওর সাথে একটি আমরা মিডিয়া হাউস স্থাপন করি। সেটি চলে অনেক ভালো। আমি ইটিভিতে প্রচুর প্রোগ্রাম তৈরি করেছি। মিডিয়া হাউসটি ইটিভি বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের যখন একটি বড় বিপর্যয় ঘটলো আমাদের ব্যবসায়, তখন আমরা চিন্তা করলাম আচ্ছা একটি সাইড বিজনেস তৈরি করি যেটা আমাদের মিডিয়ার পাশাপাশি। সেই থেকে টাইম আউটের জন্ম। তা আমি আর আমার হাজবেন্ড আমরা চাপ খেতে যেতাম বিহারি ক্যাম্পে, সেই গুলশান থেকে বনানীর থেকে ড্রাইভ করে। তো ভাবলাম যে কেন না আমরা সেই চাপটিকে মিরপুর থেকে এখানে নিয়ে আসি। তো তখন আমরা মিরপুরে গিয়ে বাবুর্চিকে কন্ট্যাক্ট করলাম। অনেক কষ্ট করে, উনি আসতে চান না, বহু কষ্ট করে ওনাকে রাজি করিয়ে এখনো উনি আমাদের সাথে আছেন, মনসুর ভাই, উনি মিরপুর বিহারি ক্যাম্পের আর কি। তো উনি আছেন। সেইভাবে টাইম আউটের জন্ম। আর আমি আর আমার ছোট বোন সামিনা আমরা শুরু করি আমাদের হাজবেন্ডদের সহযোগিতায়। আর তারপর 5 বছর পর আমরা যখন টাইম আউট বড় হয়, তখন আমাদের আরেকটি ফ্রেন্ড, তার নামও সঙ্গীতা, আমরা 3 জন এখন নারী উদ্যোক্তা আমরা এই টাইম আউটটি চালাই। ধন্যবাদ আপা। বোঝাই যাচ্ছে যে একটা কঠিন সংগ্রাম করে আপনারা এই টাইম আউট আজকে শুধু যে ভালো তা না, এটা অনেক ভালো, কারণ ইতিমধ্যে আপনারা 20 বছর পর পাড়ি দিয়েছেন। তাহমিনা শৈলী, এবার আপনার শুরুর গল্পটা আমরা শুনতে চাই। আপনার সঙ্গে আপনি আমাদের এক সময় সহকর্মী ছিলেন প্রথম আলোতে, এবং পরে আপনি এই শৈলী স্টুডিওটা করেছেন। আপনার যাত্রার শুরুটা, মানে আপনি শুরুতে কি কি করেছেন, কেন উদ্যোক্তা হতে গেলেন, সেটা একটু শুনতে চাই। ধন্যবাদ মনির ভাই। আজকে একটা খুব বিশেষ দিন। আমি বলবো যে এসএমইর দিবস মানে আমার মনে হয় যে আমরা যারা একসঙ্গে বিচ্ছিন্নভাবে হলো একসাথে একটা সেক্টরে কাজ করছি তাদের জন্য একটা স্পেশাল দিন। প্রথম আলোকে ধন্যবাদ। প্রথম আলোতে আমি দীর্ঘ বছর কাজ করেছি। তো প্রথম আলো এবং আইডিএলসি তাদের দুজনকে আসলে অসংখ্য ধন্যবাদ আজকের দিন আমাকে ডাকার জন্য। শুরুর বিষয়টা আমি বলবো যে আমি তো একেবারেই পত্রিকা, টেলিভিশন, রেডিওতে কাজ করতাম। আসলে দীর্ঘ 12 বছর আমি আমার কেরিয়ার শুরুই হয়েছে মিডিয়াতে। তো লেখালেখি করা, ফিচার করা, সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকা করতে করতে আমি আসলে একদম স্পেসিফিক যে উদ্যোক্তা হব এভাবে ভেবে কখনো করিনি। পাশাপাশি শখে ছোট ছোট করতাম। আমার মনে আছে আমার খালা মাইডাসের সঙ্গে যুক্ত আছেন,
তো সেখানে হয়তো কাজটা দেখেছি, কখনো কোনো খালা হয়তো কোনো একটা ডিজাইনের কথা বলেছেন যে এইভাবে করছি, সেখানে করেছি, বাড়িতে কিছু করেছি, ছোট ছোট জিনিস বন্ধুদের জন্য করেছি, এইভাবে একেবারেই খুব শখে ছোট ছোট করে করা। কিন্তু কোনো একটা সময় পরে আমার কাছে মনে হচ্ছিল যে অনেকে আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন অলরেডি, অনেক কারিগর, কিছু মেয়ে, আর মূলত মেয়েরাই আমার সঙ্গে কাজ করতে শুরুতে। তো সেটা তখন আমার মনে হলো যে আমি যদি এখন আসলে এই দায়িত্বগুলি পুরোপুরি না নেই, তখন আমি কিছুদিন চাকরি করছি, কিছু সময় আবার তাদের সঙ্গে কাজ করছি, তারা পুরোপুরি আমার উপরে নিজেরাও নিজেদের আস্থার জায়গাটা রাখতে পারছেন কিনা আমি জানি না, আর আমিও পুরোপুরি করতে পারছি না। তো সেইখান থেকে আসলে শৈলী ক্রিয়েটিভ স্টুডিওটা আসে। মূলত শৈলী আমাদের প্রতিষ্ঠান ছিল শুরুতে। শৈলী একটা আমরা মনে করি একটা ফ্যাশন হাউস, যেখানে গয়না বানাতাম, শাড়ি বানাতাম। পরে আরো কাজের পরিধি বাড়তে থাকে, খাবারের কাজটা যুক্ত হয়, আমরা মানুষের জন্য কেটারিং এর কাজ করছি, ফাইন ডাইনিং। কখন আমার মনে হতো যে যারা খেতে ভালোবাসেন কিন্তু সবাই রেস্তোরাঁ যেতে চান না, অথবা ঘরোয়া পরিবেশে খেতে চান, অথবা যেটা খেতে চান রেস্টুরেন্টে গেলে আমরা একটা মেনু থেকে সিলেক্ট করি, কিন্তু কখনো কি সম্ভব কিনা যে নিজেই একটা মেনু বানানো। যে অনেকেই ঢাকা শহরে আমরা কাজ করি যাদের কাছে মা থাকেন না, বাবা থাকেন না, অথবা একজন স্টুডেন্ট থাকেন, অথবা বাবা মাকে ছেলে মেয়ে সারপ্রাইজ করতে চাচ্ছে, কিন্তু দেখা গেল যে মা যেভাবে রান্না করেন সেই সর্ষে ইলিশ তো তিনি রেস্টুরেন্টে সবসময় পাচ্ছেন কিনা, বা ওই মায়ের মতো পাচ্ছেন কিনা। তো আমরা ওই কাস্টমাইজ জিনিসগুলি আস্তে আস্তে ছোট ছোট শুরু করি, ক্রাফটের কাজ, আহ অটিস্টিক বাচ্চাদের জন্য আসলে নানান ধরনের ছোট ছোট উদ্যোগ, যে ওরা একদিন ছবি আঁকবে, ওরা একদিন একসঙ্গে আড্ডা দিবে। তো এইটা করতে করতে শৈলী ক্রিয়েটিভ স্টুডিও একটা স্পেস আমরা ডিজাইন করেছি, যেখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি এখন চলছে। আমি শৈলীর কাছে জানতে চাই আসলে কয় বছর আগে আপনার প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে? আমি যেহেতু শুরু করেছি আসলে অনলাইনে, আমি 2006 থেকে ফেসবুক চালাই। তখন আই ওয়াজ টু ইয়াং। আমার মনে আছে যে ফেসবুক চালানোটাও একটা, তখন ঢাকা শহরে কিছু অল্প অল্প মানুষ, বিশেষত সেলিব্রিটিরা এবং মিডিয়া জগতের মানুষের ফেসবুক অ্যাকাউন্ট ছিল। মানে আমি এখন বলতে পারবো যে 2006 আমার বন্ধু কারা ছিলেন। তো এর খুব অল্প গুটি কতক মানুষ। তো তখন যেটা হতো যে আমি খুব শখে ফটোগ্রাফি করতাম, ফেসবুকে পোস্ট দিয়ে দিয়ে বিক্রি করার চেষ্টা করতাম, পরে কিছু বানাচ্ছি ফেসবুকে আপলোড করলাম, এভাবে শুরু করা। অফিসিয়ালি 2013 থেকে আমরা ট্রেড লাইসেন্স, টিম, সবকিছু করে স্পেস নিয়ে তখন থেকে আমি বলবো যে আমার যদি সিরিয়াসলি যে আমি ব্যবসাটাই করতে চাই বা এই উদ্যোগের সঙ্গে থাকতে চাই, বা উদ্যোক্তা বিষয়টা 2006 আসলে এই শব্দগুলি ছিল বলে আমার মনে হয় সঙ্গীতা আপা একমত হবেন যে আমরা যখন মানে বেশ কিছুদিন আগেও আসলে উদ্যোক্তা শব্দটাই ছিল না যখন কাজ করেছি আমি। 2006 আমার মনে আছে আমি যখন অনলাইনে বিক্রি করি, তো তখন ডেলিভারি কিভাবে হবে, আসলে লোন বিষয়টা কি, ছবি কতটুকু জরুরি, ছবি দেখে কি বোঝা যায়, উদ্যোক্তা কাকে বলে, এগুলি ছিল না। তো খুব শখে করে করা, কিন্তু আস্তে আস্তে একটা সময় পরে আমার মনে হলো যে আমি এটাকে এক্সপ্যান্ড করতে চাই, বড় করতে চাই। তখন আমি কাগজগুলি করতে থাকি, অফিসিয়ালি পেপারস রেডি করতে শুরু করি, লোনের জন্য ব্যাংকে অ্যাপ্লাই করি। এবং আমার মনে আছে আমার প্রথম লোন সেটা ছিল এক্সিবিশনের জন্য লোন। কারণ তখন আমার কাছে মনে হচ্ছে যে একটা বিশাল পরিসরে এক্সিবিশন না করলে আমি যে অনলাইনে এত কিছু করলাম সেটা তো আমি নিজেও দেখতে পাচ্ছি না। কারণ একটা লট আসছে, লটটা চলে যাচ্ছে, অনলাইনে ছবি আপলোড হচ্ছে, ক্লায়েন্ট চলে যাচ্ছে, তো আলটিমেটলি আমি একজন ডিজাইনার হিসেবে কি করলাম, এইটা আমি নিজেকে যদি দেখাতে চাই তাহলে আমার একটা স্পেস দরকার যেখানে আমি সব প্রদর্শনী করব। তো প্রথম লোন আসলে এক্সিবিশন লোন আমার আমার ছিল আর কি, এভাবে আমি শুরু করি। হ্যাঁ, ধন্যবাদ। আপনি একটা খুব চমৎকার জিনিস বলেছেন যে এক্সিবিশন লোন। আমরা আপনি কার থেকে লোন নিয়েছেন সেটা জানবো, কিন্তু সঙ্গীতা আপা আপনার কাছে শুনতে চাই। আপনি বলেছেন যে আপনার একটা প্রথম হার্ডেল ছিল আপনার যিনি মেইন ক্যাটারার বা যে বাবুর্চি তাকে খুঁজে বের করা, তাই না? এটা তো হলো আপনি খাওয়ার জিনিসটা, কিন্তু যখন আপনি রেস্তোরাঁ দিতে গেলেন তখন আপনি কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করলেন এবং সেটা কিভাবে আপনি অতিক্রম করলেন? প্রথম প্রথম হলো পুঁজির যে চ্যালেঞ্জটা, সেটা আমার মনে হয় আমাদের সব স্টার্টআপদেরকে ফেস করতে হয়। আমি যখন প্রথমে একদম সেই ব্যবসা শুরু করি আমার মায়ের সাথে, তখন আমি কিন্তু ব্যাংক অ্যাপ্রোচ করি। তখন তো আসলে খুব একটা প্রাইভেট ব্যাংক ছিল না, সরকারি ব্যাংক অ্যাপ্রোচ করি। কিন্তু সেখানে আমি খুব একটি তাদের আগ্রহ উৎসাহ দেখে আমি কিন্তু চলে আসি। হ্যাঁ, তখন আমারও বয়স কম ছিল, আমিও নিরুৎসাহী হয়ে চলে আসছি এবং আমি বাসায় এসে বলেছি আমি জীবনেও ব্যাংক লোন নিব না, যদি ব্যবসা করি আমি নিজের পয়সায় করব, নিজে জমিয়ে নিজে করব। তো আমি বাচ্চা পড়াতাম বাসায়, সেই থেকে সেই পুঁজি জমিয়ে কিন্তু আমি প্রথম আমার ব্যবসা শুরু করি। যাই হোক, এখন তারপর আমি 2000 সনে আসি, যে আমার মিডিয়া হাউস যখন নাকি একটু বিপর্যয়ের মুখে আসলো আমার হাজবেন্ডের, তখন আমি উইমেন চেম্বার জয়েন করি, বাংলাদেশ উইমেন চেম্বার জয়েন করি। সেখানে আর কি একটা বিজনেস ডাইভার্সিফিকেশন, মানে একটি বিজনেস যখন আপনি করছেন তখন যদি সেখানে বাধা আসে তখন আপনি বিজনেসটা বন্ধ না করে একটা ডাইভার্সিফাই করেন। আমাকে সেই ট্রেনিংটা দেওয়া হয়, আমি অনেক ট্রেনিং নিই এখানে।
তো সেই ট্রেনিং শিখে আমি বুঝি যে আচ্ছা ব্যবসা বন্ধ কেন করব, সেটা সবসময় একটি পথ থাকে না, দুটা তিনটা পথ থাকে। একটি পথে যদি বাধা দেখে আমি অপর একটি পথ নিব। সেই জিনিসটা কিন্তু এখন যে করোনার সময় যেটা শৈলী বলছিল যে অনেক ব্যবসা কিন্তু এখন অনলাইন হয়ে যাচ্ছে এবং অনেক ডিজিটাল ব্যবসা ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসছে। ইভেন আমার খাবারের ব্যবসা, যেটা নাকি আসলে একটা টোটালি একেবারে ডাইরেক্ট সার্ভিসের ব্যবসা, মানুষ খাচ্ছে, কিন্তু সেটাও কিন্তু এখন ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসছে। আমাদের কিন্তু সবকিছু এখন অনলাইন ডেলিভারি হচ্ছে। তো এটা কিন্তু একটা ডাইভার্সিফিকেশন, এটা আমি শিখেছি। ব্যবসায়ীরা আসলে যারা এখনো বিপর্যয়ের মুখে আছি আমরা, অবশ্যই অন্য একটি পথ থাকে যেখানে হয়তো আমরা কোনোভাবে এই খারাপ সময়টা আমরা উতরে আসতে পারবো, তারপর হয়তো আমরা ভালো দিন দেখতে পারবো, কিন্তু ধরে রাখতে হবে আর কি। এটি একটি চ্যালেঞ্জ আমাদের। আর মিরপুর থেকে তো অবশ্যই লোক নিয়ে এসেছি এবং আমাদের স্টাফদের আমাদের ব্যবসার কিছু আমি বলবো কিছু নীতিমালা আছে। আমরা আমাদের যে লাভের কিছুটা অংশ প্রতি মাসে লাভের একটি ফিক্সড পার্সেন্টেজ আমরা আমাদের যারা টিম বলবো, আমি কর্মচারী বলি না কারণ তারা আসলে আমাদের টিম মেম্বার, আমরা তাদের সাথে কিন্তু শেয়ার করি এবং আমরা বলি যে তোমরা কিন্তু টাইম আউটের ওনার, কারণ তোমরা লাভের অংশ পাবে। তো এইভাবে আমাদের যে টিমটা আছে সেটা কিন্তু গত 20 বছর ধরে একই টিম চলছে। তারা কিন্তু আমাদেরকে ছেড়ে যায়নি, কারণ এটা তাদেরই রেস্টুরেন্ট, তারাই তো আসলে চালায়। আমরা তো হিসাব নিকাশ করি, তাদেরকে আমরা সুপারভাইজ করি বা আইডিয়া দিই, কিন্তু আসলে মূল চালক। আপা একটা খুব চমৎকার কথা বলেছেন, সেটা হচ্ছে আসলে যারা প্রকৃতপক্ষে ব্যবসাটা পরিচালনা করছে, যারা আমাদের কর্মী, তাদের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং তাদেরকে খুব পাশাপাশি রাখতে হবে। আমরা তাহমিনা শৈলী আপনার কাছে আবার ফিরতে চাই। আপনার কাছে আপনি যেমন বলেছেন যে আপনি একটা শখের থেকে শুরু করেছেন, তারপর এটা একটা প্রতিষ্ঠান হলো এবং এখন একটা বেশ বড় হয়েছে। আপা যেমন বলছিলেন যে উনি করোনা কালে ওনার খাবারগুলো কিন্তু এখন অনলাইনে অর্ডার নিয়ে উনি ডেলিভারি দিচ্ছেন, ওনার রেস্তোরাঁতে কিন্তু এসে খাচ্ছে না লোকজন। তো সেই ক্ষেত্রে মানে আমি আপনার স্টুডিওতে গিয়েছি, লালমাটি স্টুডিওতে গিয়েছি, সেই স্টুডিও নিশ্চয়ই এখন ওইভাবে প্রতিদিন আপনি খুলেন কিনা এটা একটু জানান আমাদেরকে। আর তাইলে আপনি অনলাইনে ব্যবসাটা এখন কিভাবে আরো ছড়ানোর চেষ্টা করছেন সেটাও যদি দর্শকদের একটু বলেন। এটা একটা সুবিধা আমার জায়গায় আমি বলবো যে সুবিধা বা অভ্যস্ততার ব্যাপার, যে আমি শুরুই করেছি অনলাইনে। তো ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমার ব্যবসাটা যেহেতু শুরু ছিল, তো শুরু থেকে আমি যেভাবে যেই সেটআপে ছিলাম, মোস্ট অফ দ্য টাইম আমাদের সেই সেটআপের ভিতরে ম্যাক্সিমাম ক্লায়েন্টকে আমরা চেষ্টা করেছি রিচ করা সবসময়। একেবারে 2008 থেকে বোধহয় আমাদের পেজটা চালু, সেইখান থেকে শুরু করে ফেসবুক এবং ওয়েবসাইট, ইনস্টাগ্রাম পরে যোগ হয়েছে। তো সেইটা একটা বিষয়। তবে আমাদের স্টোরটা এখন বন্ধ, স্টুডিওটা, ক্রিয়েটিভ স্টুডিওটা আমাদেরকে বন্ধ, কারণ আমরা সবার নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের যারা কারিগর আছেন বা আমাদের যারা সেলসে কাজ করেন, আমাদের অফিসে যারা বসেন, তাদের সাথে আমরা আসলে দেখলাম যে এটা খুব রিস্কি হয়ে যায় সবাই একসঙ্গে আসা এই সময়। তো সেটা আমরা অনলাইনে করছি, কিন্তু অনলাইনে অনেক জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে যারা অনলাইন কাজ করছেন, ব্যবসা করছেন, তাদের জন্য আমি জানি না আমার এই কাজগুলি হেল্প হবে কিনা। আমি যেমন একটা মনে করেছি, আমি মূলত শৌখিন পণ্য বিক্রি করি। আমার প্রতিষ্ঠানের যেটা আমি বলি যে শাড়ি, গহনা, এগুলি আমরা প্রতিদিন কিনি না। তো আমি কিছু পণ্যের মধ্যে বৈচিত্র্য, বা আমি বলবো যে যেগুলি পণ্য মানুষের একটু বেশি বেশি দরকার হয় এই সময়, যেমন আমরা মাঝে এমন ধরনের কিছু পণ্য বিক্রি করার চেষ্টা করেছি যেগুলি মানুষের এই ক্রাইসিসের সময় তাদেরকে সাপোর্ট দিবে। এমন কিছু করার চেষ্টা করেছি, যেমন বাড়ির বাচ্চাদের কথা ভেবেছি যে বাচ্চাদের জন্য আমরা কিছু প্রোডাক্ট বানাতে পারি কিনা। তো আমরা বেবি প্রোডাক্ট লঞ্চ করেছি করোনায়, যেটা আমাদের কখনোই আগে ছিল না। মানে আমার একদিন ওয়ান ফাইন মর্নিং আমার কাছে মনে হয়েছে যে মানুষ আসলে যদি আমরা খুব খারাপ সময়ও থাকি, আমরা বাড়ির ছোট বাচ্চাটা বা বয়স্কদের কথা সবার আগে ভাবি। তো সেইখান থেকে আমরা তাদের জন্য, কারণ যারা আসলে আমাদের সেলাইয়ের সঙ্গে যুক্ত, তাঁতিরা যারা যুক্ত, তাদেরকে তো আমরা এখনো ছাড়িনি, প্রত্যেক কারিগরকে আমরা এখনো পর্যন্ত রেখেছি। মানে আমাদের কর্মী ছাঁটাই এখনো আমাদের প্রতিষ্ঠানে একজনও করা হয়নি। তো সেই জায়গা থেকে খুব জরুরি ছিল যে তাদেরকে প্রতিদিন আমি কিভাবে কাজের মাধ্যমে যুক্ত করে রাখবো, কারণ তারাও ডিপ্রেশনে চলে যাচ্ছে, তারাও বুঝতে পারছে না কি হচ্ছে, মাসে মাসে কতজনকে বেতন দেওয়া, এটা আমাদের জন্য, প্রতিষ্ঠানের জন্য ডিফিকাল্ট, যেহেতু আমরা এসএমই, আমরা এখনো ওই স্কেলে যেতে পারিনি। তো এইটা একটা জায়গা আমি বলবো, এটা করেছি। প্লাস ডেলিভারি সিস্টেমটাকে আরো আমার কাছে মনে হচ্ছে যে ওইটা আমি খুব সিরিয়াস ছিলাম যখন করোনা, মানে রোজার শুরু থেকে আসলে আমাদের অনলাইনটা পুরো দমে শুরু হয়ে গেছে। তো তখন ডেলিভারিটা আরো স্মুথ করা, আমরা মানে উল্লেখ করতাম যেরকম আগেও পরেও করেছি, কিন্তু গ্যারান্টি দিয়ে এখন চেষ্টা করছি যে 24 ঘন্টার মধ্যে, পারলে আমরা 12 থেকে 14 ঘন্টার মধ্যে ইনসাইড ঢাকা আমরা ডেলিভারিটা দিচ্ছি।
কেউ যদি আমাদের ইমার্জেন্সি বলে প্রায়োরিটিতে তাদের বাড়িতে আগে পৌঁছাচ্ছে। তো রিপিট ক্লায়েন্ট সেই হিসেবেই করোনাতে বেড়েছে আমাদের। আমি বলবো যে ক্রেতারা ওই জায়গাটা বুঝছেন, ক্রেতারাও ধৈর্যশীল, ওনারাও দেখেছেন যে কোনো সময় ক্রাইসিস হলে ওনারা ওইটা, আমরা যেমন রিপ্লেস করার জন্য দ্রুত চেষ্টা করেছি, হাইজিন মেনটেন করার চেষ্টা করা হয়েছে, ডাবল প্যাকেজিং হয়েছে, প্যাকেজিংটা চেঞ্জ করা হয়েছে। এরকম ছোট ছোট জিনিস আসলে অনলাইনে অনেক মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি ক্লায়েন্ট হই তাহলে আমি আসলে একটা প্রতিষ্ঠান থেকে কি চাই। আমি একটা প্রোডাক্ট যখন বাড়িতে আসবে আমি ভাববো যে এটা যদি 3 দিন ফেলে রাখি নষ্ট না হয়, তো ফেলে রাখার জন্য এটার যথেষ্ট ভালো প্যাকেজিং দরকার। তো এইভাবে ছোট ছোট জায়গাগুলো আমার মনে হচ্ছে আমি ওখানে দাঁড়িয়ে থেকে বোঝার চেষ্টা করেছি আসলে প্রতিদিন। তো এইভাবেই কাজটা এখনো চলছে অনলাইনে। হ্যাঁ, আসলে আপনার মতামতটা আমরা শুনলাম যে আসলে ঠিক যে করোনা কিন্তু একসঙ্গে আমাদেরকে একটা বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। এসএমই সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে, কিন্তু যারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা ছোট ছোট কিছু মাইলস্টোন অ্যাচিভ করার চেষ্টা করছেন। যেমন আপনি যেটা বললেন যে আপনি একটা প্যাকেজিং বাইরে করতে পেরেছেন। আমরা খুব আনন্দিত আমাদের সঙ্গে এসে রেজবিন হাফিজ, উনি এইবারের এসএমই জাতীয় পুরস্কার পেয়েছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। রেজবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ছাড়াই আমরা অনুষ্ঠান কিন্তু শুরু করে দিয়েছি। ধন্যবাদ স্যার। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার আসলে নেটওয়ার্ক কাজ করছে না, এর জন্য একটু লেট হয়ে গেছে স্যার, আন্তরিকভাবে দুঃখিত। অসুবিধা নাই, আমরা আসসালাম। আলোচনা খুব বেশি দূর আগাই নাই। আমরা আপনার কাছে তাইলে এখন ফেরত যাই। সেটা হচ্ছে, আমরা তো খুবই আপনাকে আবারও অভিনন্দন যে আপনি এই বছর জাতীয় এসএমই পুরস্কার পেয়েছেন। তা আমরা, আপনি একজন পুরস্কার বিজয়ী এবং সরকারিভাবে স্বীকৃত একজন ক্ষুদ্র উদ্যোক্তা। তো আমরা আপনার উদ্যোগের শুরুটা জানতে চাই। আমরা শৈলী এবং সঙ্গীত আপাতটা শুনেছি, আপনি কিভাবে একজন উদ্যোক্তা হিসাবে পিপলস ফুটওয়্যার এবং লেদার গুডস শুরু করেছেন, এই গল্পটা একটু আমাদেরকে বলবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। সেই সাথে সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি একজন উদ্যোক্তা। আমি আসলে আমার এই প্রতিষ্ঠানটা ব্যক্তিগত জীবনে পেশায় ছিলাম শিক্ষিকা। আমি 2012-তে চামড়া কাটার যে ডাই স্টিল কাটিং নাইফ, আমি এটা দিয়ে শুরু করি এবং 2014 সালে মূলত আমি ফুটওয়্যারের ব্যবসা শুরু করি। শু তৈরি করতে আস্তে আস্তে আমি হচ্ছে ব্যাগ, বেল্ট, বিভিন্ন ধরনের চামড়াজাত যে পণ্যগুলো আছে সেগুলো আর কি উৎপাদন করতে থাকি। এবং আমি যখন শুরু করেছিলাম একবারে ছোট্ট করে। আমি মাত্র 3,60,000 টাকা পুঁজি, একজন কর্মী, এবং একটা সুইং এবং একটা হচ্ছে স্যার। আমার মনে হয় যে ওনার কানেকশনে আবার একটা সমস্যা হয়েছে। আমরা ডিজিটাল বাংলাদেশের যে সুফল আমরা দেখতে পাচ্ছি, মাঝে মধ্যে আমাদেরকে একটু বিড়ম্বনার মধ্যেও পড়তে হচ্ছে। যাই হোক, আমরা শৈলী এবং সঙ্গীতা আপা, আপনাদের দুইজনের কাছে আসলে আমার একটা ছোট্ট প্রশ্ন। সেটা হচ্ছে, আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু নারী উদ্যোক্তাদেরকে 9% সুদে ঋণ দেওয়ার একটা ব্যবস্থা করেছে। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের যারা পৃষ্ঠপোষক, সে আইডিএলসি, ওনারা বেশ কয়েকবার, এবং আমি দেখতে পাচ্ছি ওনারা বাংলাদেশ ব্যাংকের হিসাবে সবচেয়ে বেশি ওমেন এন্টারপ্রেনারদেরকে লোন দিয়েছেন। প্রায় এখন পর্যন্ত 443 কোটি টাকা ওনারা নারী উদ্যোক্তাদের ঋণ দিয়েছেন, যা কিনা তাদের প্রোফাইলের 15%। আমার ধারণায় এই অ্যাচিভমেন্ট অত অন্য কারো নাই, এবং ওনারা নানান ধরনের লোন দেন। আমি শুনেছি যে তাহমিনা শৈলী, আপনি এই এই যে পূর্ণতা, তার একজন ক্লায়েন্ট। আপনি কি আপনার অভিজ্ঞতা বলবেন? কারণ কয়েকজন দর্শক ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান থেকে তারা লোন পেতে চান, সেখানে তারা অনেক সমস্যায় পড়েন। আপনার অভিজ্ঞতাটা যদি আমরা, যেটা আপনি সরাসরি নিয়েছেন, তারপর আমরা সঙ্গীতা আপা আপনার কাছে আসবো, আপনি কিভাবে পুঁজি জোগাড় করেছেন। তাহলে শৈলী, আপনার কাছে শুনতে চাই। একটু আগে উল্লেখ করেছি যে আমি যখন প্রথম লোন নেই, তো সেটা ছিল মূলত এক্সিবিশনের জন্য লোন। আমার মাথায় ছিল যে আমি যে এক্সিবিশন করব, তো সেইটা আমি যদি প্রতিষ্ঠানের একটা ফান্ড রাখি, আলাদা করতে থাকি, তাহলে সেটা একটা সময় যে কিছু সময় আমার দেরি হয়ে যাবে, যেই সময় আমি লঞ্চ করতে চাচ্ছি আমার নতুন কালেকশন করতে পারবো না। আরেকটা ছিল যে আমি আহ, প্রতিষ্ঠানের কোনো খাতে প্রেসার দিতে চাচ্ছিলাম না। আমার মনে হচ্ছে আমি যদি লোন পাই, তো তখনই বাংলাদেশে ওই পূর্ণতা, আইডিএলসির পূর্ণতা লোনটা শুরু হলো। তো যখন এই লোনটা আসলো, আমার মনে আছে একদম প্রথমে অসংখ্য কাগজের একটা প্রস্তুতি আমাকে নিতে হয়েছিল, এবং প্রত্যেকটা কাগজ এমন একটা বিষয় যে তার আগে যেহেতু আমি কখনো লোন নেইনি, তো লোনের শুরুতেই এত ধরনের পেপারস হয়তো আমার রেডি করা ছিল না, কিছুটা আমার সময় লাগলো। তো আইডিএলসি আমাকে এই জায়গায় অসম্ভব সহযোগিতা করেছেন, কারণ অনেক কিছু আমি বুঝতেই পারছিলাম না যে এটা কিভাবে সম্ভব। কারণ আমাদের দেশের লোনের একটা জায়গা আমার কাছে একটু জটিল এখনো মনে হয়, যে আপনার যদি কিছু একটা প্রপার্টি অথবা ফ্যাক্টরি অথবা বড় ইনভেস্টমেন্ট না থাকে, লোন ইজ লিটল বিট ডিফিকাল্ট।
এত সহজ বিষয় নয়, আপনাকে কিছু জামানত বা কোনো একটা জায়গায় যেতে হয়। তো সেগুলি যেমন ফ্যাক্টরি ছিল আমার, কিছু ইনভেস্টমেন্ট কিছু ছিল, জিনিসপত্র যা যা কিছু ছিল ফ্যাক্টরিতে আমাদের, ফার্নিচার এবং অন্যান্য জিনিস। কিন্তু ডিফিকাল্ট ছিল যে এটা পুরো প্রসেসের মধ্য দিয়ে যাওয়া, কারণ এটা পূর্ণতারও প্রথম লোন, আমি ওদের প্রথম লোনটা নেই, প্রথম প্রোডাক্টটা গ্রহণ করি। তো এই পুরো বিষয়টার মধ্য দিয়ে যাওয়াটা কঠিন হলেও আমি বলবো যে বাংলাদেশে এই সুযোগটার কারণে হয়তো আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। কারণ যখন এই লোনটা দেওয়া হলো সঙ্গে সঙ্গে কিন্তু আমি প্ল্যান করতে শুরু করলাম, তার আগে থেকে আমাকে ওই জায়গায় গাইড করা হয়েছে যে কিভাবে এটা হতে পারে, কিভাবে আপনি আপনার লোনটাকে প্রপার হতে কাজে লাগাবেন। এবং যখন আমাকে প্রত্যেকটা পেপার রেডি করার মধ্যে দিয়ে 2.5-3 মাস চলে গেল, আমি বুঝতে পারলাম যে ব্যবসায় আসলে কত ধরনের নিয়মাবলী মেনে একটা ব্যবসাকে ঠিকভাবে রান করাতে হয়। তখন আপনার জন্য সহজ হয়ে যায়। কারণ আমার মনে আছে ওই লোনটার পরে কিন্তু আমি একাধিক লোন নিয়েছি এরপরে, এবং এখনো আমার ব্যাংকে লোন চলছে। তো আমার কিন্তু এরপরে বিষয়টা অনেক সহজ হয়ে গেল, কারণ আমি বুঝতে পারলাম যে দিস ইজ দ্য প্রসেস, আমাকে কত টাকা বিক্রি হচ্ছে, কত টাকা যাচ্ছে, কোথায় কি কাগজ রেডি করতে হচ্ছে, সমস্ত পেপার থেকে শুরু করে আমি একটা সিস্টেমেটিক ওয়েতে যাব। তো পূর্ণতা সেখানে আমি বলবো যে আইডিএলসি যথেষ্ট সাপোর্টিভ ছিলেন, এবং এখনো পর্যন্ত মানে আমার এত স্পেশাল ফিল করি আমি যখন আইডিএলসি কারোর সঙ্গে আমার দেখা হয়, বা আমরা যখন প্রতিষ্ঠানের মানে তাদের সাথে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত হই কোনো মেলাতে, এসএমই ফেয়ারে, অথবা গভর্নমেন্টের কোনো প্রজেক্টে। তো ইটস রিয়েলি ওয়ান্ডারফুল ফিলিং। আমি এখনো পর্যন্ত খুব আমি বলবো যে এই জিনিসটা থাকা ভালো হয়েছে আমাদের জন্য, আমরা যারা স্মল স্কেলে কাজ শুরু করেছিলাম। ধন্যবাদ। সঙ্গীতা আপা, আপনার কাছে আমি আসবো। প্রশ্নটা হচ্ছে, আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে আমাদের ই কমার্স গুলো কেন খুব ভালো হচ্ছে না। শৈলী তার অভিজ্ঞতা বলেছে, আপনি এখন নতুন করে খাবার অনলাইনে সরবরাহ করছেন, আপনার এই অনলাইনের অভিজ্ঞতাটা আমরা শুনবো। কিন্তু আমরা রেজবিনের গল্প শুনছিলাম, মাঝখানে রেজবিন ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। রেজবিন, আপনার কাছে আমরা শুনছিলাম আপনি কিভাবে শুরু করেছেন। আপনি যদি আবার একটু বলেন যে আপনি যখন 3,60,000 টাকার পুঁজি একজন লোক নিয়ে শুরু করলেন, তারপরের গল্পটা যদি বলেন। স্যার, আবারও আমি আন্তরিকভাবে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্যার, আমি এরপর যেটা করেছি, এই ছোট পরিসর থেকে শুরু করা প্রতিষ্ঠানটা আমি হচ্ছে কোয়ালিটি সম্পন্ন বিভিন্ন অনেক চড়াই উতরে পেরিয়ে আজকের এই জায়গায় আসতে হয়েছে। এখন আমি আমার স্বপ্ন ছিল, আমি হচ্ছে গ্রাম অঞ্চলে নিয়ে আমার স্বপ্ন ছিল আমার নিজ এলাকায় হচ্ছে একটা কিছু হবে। আপনাদের দয়ায় আমি এখন সেখানে 1000 স্কয়ার ফিটের ফ্লোরের কাজ মোটামুটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি, এবং এখন আমি হচ্ছে পর্যায়ক্রমে কাজগুলো করছি। আজকের এই জায়গায় আমি এসেছি স্যার। আপনি তো একজন কর্মী নিয়ে শুরু করেছিলেন, এখন আপনার কতজন কর্মী আছে রেজবিন? আর এখন হচ্ছে এক শিফটে 40 জন, আরেক শিফটে 35 জন, প্রায় হচ্ছে 70 থেকে 75 জন লোকের কাজ কর্মসংস্থান। তবে আমার কন্টিনিউ হয় হচ্ছে স্যার 40 জন লোকের। আচ্ছা, আমরা আবার আপনার কাছে ফিরবো। সঙ্গীতা আপা, আপনার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেটি হচ্ছে যে আমরা যে কোনো আলোচনায় দেখছি যে যখন বিশেষ করে অনলাইন একটা সেবা চালু হয়, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য এখানে যে বিভিন্ন পর্যায়গুলো মেনটেন করা, সেগুলো তো বেশ চ্যালেঞ্জিং। আপনি এখন যেমন খাওয়াটা অনলাইনে সরবরাহ করছেন, আপনার অভিজ্ঞতাটা একটু বলবেন যে আপনি কাদের সঙ্গে গিয়েছেন, কোন কুরিয়ার সার্ভিস ব্যবহার করছেন, বা নিজে ডেলিভারি করছেন কিনা, কিভাবে প্রসেস করছেন, এগুলা যদি একটু সবাইকে বলেন, তাহলে সবাই বুঝতে পারতো কিভাবে একটা ট্রাস্টওয়ার্দি ই কমার্স প্ল্যাটফর্ম আসলে তৈরি করা যায়। এখন আমরা যেহেতু কোভিড এর কারণে খুব স্বল্প পরিসরে আমরা কাজ করছি এবং খুব স্বল্প আকারে আমরা বিজনেস পরিচালনা করছি, আমাদের স্টাফও আমরা খুব অল্প অল্প নিয়ে রস্টার সিস্টেমে চালাচ্ছি। যে 6 জন করে প্রতি সপ্তাহে আমাদের স্টাফ আসেন এবং তারা রেস্টুরেন্টের ভিতরে থাকেন। এই জন্য আমাদের অনেক কিছু আসলে দেখতে হচ্ছে, যার জন্য ডেলিভারি আমরা নিজেরা করতে পারছি না। কিছু কিছু প্ল্যাটফর্ম আছে ফুড ডেলিভারি কোম্পানি, কিন্তু তারা এত বেশি তারা কমিশন নিচ্ছে যে আসলে শেষমেশ আমাদের যে লাভের অংশটা ছিল সেটার কিন্তু মানে মেজরিটি শেয়ার কিন্তু তারা নিয়ে নিচ্ছে। আমরা আসলে খুব অল্প লাভ করছি এখানে, কারণ যেহেতু আমরা ডেলিভারি কোম্পানিদেরকে 18, 20, 25, 26% দিয়ে দিচ্ছি, কিন্তু আসলে খাবারে কিন্তু আসলে 20% দিয়ে থাকে, মার্কআপ থাকে। আপনার সবকিছু বাড়ি ভাড়া টাড়ি ভাড়া সবকিছু দেওয়ার পর, স্যালারি দেওয়ার পর 20 থেকে 22% থাকে। তো সেখানে যদি আপনি 18 থেকে 26% দিয়ে দেন, মনে হচ্ছে যে আমি সেল করছি, কিন্তু মাসের শেষে কিন্তু নারী উদ্যোক্তার হাতে, আমি নারী উদ্যোক্তাদের জন্যই কথা বলছি, অবশ্যই এটা সবার জন্য প্রযোজ্য, তাদের হাতে কিন্তু কিছু থাকে না। আর আমি একটু ব্যাংক নিয়ে একটু বলি আপনাকে, যে ব্যাংকে আইডিএলসির মতন তো সব ব্যাংক যদি হতো তাহলে তো আমাদের না উদ্যোক্তারা অনেক সহজে আমরা লোন পেতাম।
কিন্তু আমি যেরকম উইমেন চেম্বারের সাথে আছি, আমাদের 5-6 হাজারের উপরে মেম্বার রয়েছে এখানে। খুব অল্প একটি শতাংশ কিন্তু তারা ব্যাংক লোন খুব সহজভাবে পাচ্ছে। এখানে মহিলাদেরও অবশ্যই কিছু কিছু ল্যাকিং আছে, যেরকম আমরা সাধারণত আমাদের ব্যবসার যে কাগজপত্র, ডকুমেন্টেশন, ট্রেড লাইসেন্স, হ্যাঁ, ভ্যাট রেজিস্ট্রেশন, টিন নাম্বার, এগুলো হয়তো আমরা সবসময় ঠিক মতন আগে তৈরি করি না। এবং আরেকটি হলো যে আমাদের ব্যবসাটা আমরা ব্যাংকের মাধ্যমে পরিচালনা করি না। আমাদের লেনদেনগুলো সাধারণত মেয়েরা, আমি যখন প্রথমে ব্যবসা শুরু করি, আমি আমার পার্সের থেকেই কিন্তু ব্যবসা করতাম, বিক্রি করতাম, পার্সে আবার আসতো, সেখান থেকে ঘরের খরচও করতাম, আবার কাঁচামালও কিনতাম, আবার ব্যবসার যা বিক্রি হতো সেটা রাত্রে এসে আবার পার্সেই রাখতাম। তো ওইভাবে তো আসলে ব্যবসা কখনো বৃদ্ধি হয় না। তো ওইটা আমরা এখন যেটা আমাদের নারী উদ্যোক্তারা করা উচিত, যে ব্যবসার লেনদেনটা ব্যাংকের মাধ্যমে পরিচালনা করলে ব্যাংকের তখন একটি আস্থা আসে, সেটা হলো আমাদের রোলটা। কিন্তু আমি দেখেছি যে এই রোল আমরা সম্পন্ন করার পরেও ব্যাংকরা কিন্তু খুব একটা উৎসাহী না নারী উদ্যোক্তাদেরকে লোন দেওয়া। এখন যে সরকারের যে প্রণোদনা প্যাকেজটা আছে, এসএমই প্রণোদনা প্যাকেজ, হাজার হাজার কোটি টাকা, আমি যতজনকে শুনেছি, হ্যাঁ, কেউ কিন্তু আসলে খুব একটা সাকসেসফুল হননি ব্যাংকে গিয়ে যে প্রণোদনা প্যাকেজের আওতায় লোন নেওয়া। তো আমি বলবো যে আসলে বিশেষ করে ঢাকার বাইরে যে ব্যাংকগুলো আছে, প্রত্যন্ত অঞ্চলে যে নারী উদ্যোক্তারা আছে, তারা কিন্তু অনেক হতাশ হয়ে ব্যাংকে গিয়ে ফিরে আসেন। তো সেই দিকে একটু ব্যাংকদেরকে দৃষ্টি দেওয়া উচিত আমার মতে, এবং প্রতিটি ব্যাংকে একটি নারী বান্ধব একটি পরিবেশ সৃষ্টি করা দরকার। ধন্যবাদ সঙ্গীতা আপা, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, সেটা হচ্ছে ঢাকার বাইরে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আসলে একটু নারী বান্ধব হওয়া দরকার। এবং আরেকটা বিষয় আপনি বলেছেন, সেটি হচ্ছে যে একজন নারী উদ্যোক্তা যখন শুরু করে তখন তার ওই প্রাথমিক যে বিষয়গুলো যেগুলো তাকে ব্যাংকেবল করে সেগুলো করে না। তো আপনি যেহেতু ওমেন চেম্বার এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি, আমি আপনার কাছে জানতে চাই, আপনারা কি আপনাদের যারা সদস্য তাদের জন্য আপনারা কি এই সমস্ত ট্রেনিং এর ব্যবস্থা করেন নিয়মিত, যে তারা যেন এই বিষয়গুলা প্রশিক্ষণ পেয়ে আরো একটু ভালো করতে পারে? আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি একটু বলেন। জি মনির ভাই, আমাদের তো 5 থেকে 6 হাজার সদস্য রয়েছে, সেটা সারা বাংলাদেশ জুড়ে, ঢাকা কেন্দ্রিক না। এখানে বেশিরভাগই হচ্ছে আমাদের ঢাকার বাইরে যে ডিভিশন গুলাতে, সেখানে নারী উদ্যোক্তারা। আমরা এই পর্যন্ত আমাদের গভর্নমেন্টের সাথে একটি প্রজেক্টে আমরা 50,000-এর উপরে নারী উদ্যোক্তাদেরকে ট্রেনিং দিয়েছি, যে সাধারণ যে একেবারে সিম্পল ব্যবসার যে কৌশলগুলা, এই যে বুক কিপিং এবং ব্যবসার হিসাব রাখা, ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, ব্যাংকের ট্রানজাকশন গুলো ব্যাংকের মাধ্যমে করা, ব্যাংকে প্রতি মাসে জমা দেওয়া, প্রতি মাসে না, আমি বলবো যে প্রতিবার বিক্রি, সপ্তাহে হয়তো একবার কি দুইবার জমা দেওয়া, আবার সেটা ব্যাংক থেকে উঠানো, সেই ট্রানজাকশন গুলো থাকলে তখন আর কি আমরা তখন ব্যাংকেবল হই নারীরা। সেটা আমরা তাদেরকে সেই ট্রেনিং দিই, এবং কিভাবে একটা ব্যবসা শুরু করার আগে যে ব্যবসার যে পরিকল্পনা একটা করতে হয়, যে আচ্ছা শৈলী আজকে ফ্যাশন ডিজাইনিং করছে, বা হয়তো আরেকজন হয়তো অন্য পণ্য তৈরি করছে, কিন্তু আমি যে সেটা করতে পারবো সেটা কোনো কথা না। আমার আসলে কোন দিকে আমার ঝোঁক বা কোন দিকে আমার ন্যাক আছে সেটা আমাকে দেখতে হবে, এবং সেভাবে পরিকল্পনা করতে হবে। অনেক কিছু একসাথে নিয়ে, যে আমি কোথায় বিক্রি করতে চাচ্ছি, আমার বাজার কোনটা, আমাকে বাজার স্টাডি করতে হবে, এবং আমাকে কস্টিং করতে হবে, এবং পুঁজি কতটুকু আছে, সেই পুঁজি দিয়ে আমি কতটুকু আমি প্রোডাকশন করব, এসব সব আসলে একটি পরিকল্পনা, সম্পূর্ণ একটি পরিকল্পনা ছাড়া ব্যবসা শুরু করা উচিত না। যে হঠাৎ করে আচ্ছা অমুক করছে দেখে আমি করে ফেললাম, তা না। সো এই জিনিসগুলো আমরা শিখাচ্ছি, এবং তারপর কিভাবে ব্যবসাটাকে টেকসই করতে হবে। সাধারণত নারী উদ্যোক্তারা ব্যবসা করে স্টার্টআপরা অনেক আছে কিন্তু ঝরে যায় হয়তো প্রথম বছরের পরে। একটি বড় কারণ হচ্ছে ব্যাংকের সুদের হার এখন তো 9% হয়েছে, আগে তো আমরা 16, 17, 18%ও দিতাম। আসলে ওইভাবে কিন্তু কোনো ব্যবসা কখনোই টেকসই হতে পারে না। আর তারপর হচ্ছে আরেকটি হচ্ছে জামানত, যেটা শৈলীও বলছিল, যে নারী উদ্যোক্তারা জামানতবিহীন লোন কেন চাচ্ছে, কারণ আসলে আমাদের যে উত্তরাধিকারী যে আইনগুলো রয়েছে সেখানে কিন্তু মেয়েরা কিন্তু খুব একটা কিছু পায় না উত্তরাধিকারী সূত্রে। তো মেয়েদের পুঁজি কোত্থেকে থাকবে, আমরা কিভাবে কোলাটেরাল দিব, আমরা তো আসলে কিন্তু পাচ্ছি না। ছেলেরা তো তাদের বাবার বাড়ি
বা কিছু তাদের দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা তো হাজবেন্ড থেকে বা বাবার থেকে ওরকম কিছু আমরা পাচ্ছি না যেটা কোলাটেরাল হিসাবে দিব। তো এই জন্য আমরা জামানতবিহীন এখন যে লোন গুলা বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টিভে হচ্ছে 2012 থেকে, সেই কারণে কিন্তু এখন অনেক নারী উদ্যোক্তারা চলে আসতে পারছে ব্যবসায়, যেটা নাকি আগে সম্ভব ছিল না। ধন্যবাদ আপা। শৈলী একটা বিষয় বলেছিল, সেটি হচ্ছে মেলা। মেলা বা এরকম নানা আয়োজন। আমি দেখছি যে আইডিএলসির যে লোন প্রোডাক্টটা আছে, এখানে কিন্তু বেশ চমৎকার কয়েকটা সুযোগও আছে। যেমন ওনারা বলছেন ওনাদের যে ওমেন এন্টারপ্রেনার আছে তাদের জন্য ওনারা মেলার ব্যবস্থা করেন, তাদের জন্য আলাদা ফেসিলিটেশন সার্ভিস থাকে, ইন্স্যুরেন্স সার্ভিস থাকে, এবং ওনাদের একটা ক্লাবও আছে, এই যে প্ল্যাটফর্ম ফর ওমেন এন্টারপ্রেনার, ওরা নিজেদের মধ্যে যেন কাজ করতে পারে সেরকম। তো রেজবিন, আপনার কাছে আমরা একটু জানতে চাই, যেমন ধরেন আপনি, এবং শৈলীর কাছেও পরে জানতে চাইবো, আপনি তো এসএমই মেলাগুলোতে আমি আপনাকে দেখেছি, আপনার স্টল থাকে। এই স্টল সাজানো বা এই স্টল ম্যানেজ করা, এইসব ক্ষেত্রে আপনি কিভাবে নিজেকে তৈরি করেন এবং কিভাবে প্রোডাক্ট এবং ওই যে ম্যানেজ করার যে বিষয়টা, সেটা আপনি কিভাবে করেন? আপনার মেলার অভিজ্ঞতা শুনতে চাই। আপনি এসএমই মেলাতে প্রায় প্রতি বছরই থাকেন। এবার আমার এসএমই মেলাতে 3টা স্টল ছিল, বিসিকে প্যাভিলিয়ন এবং এসএমই ফাউন্ডেশন প্যাভিলিয়নে। তো স্যার এখানে যেটা হয়েছে, আমি আগে এতটা ভালোভাবে মানে ব্যবসা পরিচালনা করছিলাম, কিন্তু এতটা ভালোভাবে পরিচালনা করার জন্য আমি যেটা করেছি, আমি পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ নিয়েছি স্যার। আমি হচ্ছে এসএমই ফাউন্ডেশনের অসংখ্য প্রশিক্ষণ নিয়েছি কিভাবে আমার যে পণ্যটা এবং বিসিকেও আমি প্রশিক্ষণ নিয়েছি। এসএমই ফাউন্ডেশনে যেটা হয়েছে, আমার পণ্যটাকে কিভাবে আমি একটা পর্যায়ে নিয়ে আসবো এবং এটা মার্কেটিং করতে হবে, এবং মেলাতে পরিচালনা করতে গেলে এই মেলায় সাধারণত আমার কোন ধরনের প্রোডাক্ট গুলো এবং এগুলো কতটা কোয়ালিটি সম্পন্ন হয়েছে, এটা যাত্রী বাছাইয়ের যে একটা বিষয়, এটা কিন্তু এসএমই ফাউন্ডেশন নিজে হাতে এটা করে দেয়। তো আমি আসলে এসএমই ফাউন্ডেশনের এ ধরনের হচ্ছে মানে যতক্ষণ পর্যন্ত না আমার কাছে মনে হয়েছে আমি দেশের মার্কেট বা ইন্টারন্যাশনাল ফেয়ার গুলো সেগুলোতেও যখন অংশগ্রহণ করেছি, আমার পণ্যটা কতটা গুণগত মান সম্পন্ন হয়েছে সেটা যতবার আমি হচ্ছে মনে হয়েছে যে আমার ভালো হচ্ছে না, আমি প্রশিক্ষণ নিয়েছি। অন্যদিকে স্যার আমি যেটা করেছি, ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা সমস্ত প্রোডাক্ট, প্রত্যেকটা মানে হচ্ছে কোয়ান্টিটির প্রোডাক্ট থেকে একটা করে প্রোডাক্ট স্যাম্পল হিসেবে ওনারা চেক করে ওনারা কিন্তু অত্যন্ত দায়িত্বের সাথে, আমি যদি সেখানে দেখেছি স্যার, শুধু এটা আমার জন্য, আমি সকল প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাদেরকেও বলতে চাই যে মানে আমার পণ্য, আমার হচ্ছে 400 পণ্য, আমার 1000 পণ্য, কিন্তু আমি এটাকে যদি সেখানে দেই, অবশ্যই ওনারা প্রতিটা জিনিসকে চেক করে আমাদের দিয়ে দেয়। তো এখান থেকেও কিন্তু অনেকটা কোয়ালিটি কিভাবে চেক করতে হয়, এই যে বিষয়গুলো। আর সবচেয়ে বড় যে বিষয়টা আমার এই হচ্ছে মেলাগুলো পরিচালনার ক্ষেত্রে, টাইমিংটা কিভাবে হবে, আমি কিভাবে ম্যানেজমেন্টটা কিভাবে করব, এগুলো সবগুলো স্যার এসএমই ফাউন্ডেশন এবং বিসিকে প্রশিক্ষণ আছে, বিশেষ করে এসএমই ফাউন্ডেশন আমাকে পর্যায়ক্রমে এগুলো শিখিয়েছে। ইন্টারন্যাশনাল পর্যায়েও আমি হচ্ছে যখন গিয়েছি, তখন আমার সমস্ত পণ্য ওনারা চেক করে দিয়েছেন, এবং আমি সেখান থেকে পরবর্তী পর্যায়ে আমি আবার যখন ইন্টারন্যাশনাল পর্যায়ে ফেয়ারগুলোতে অংশগ্রহণ করলাম, সেখানে যে অন্য প্রোডাক্ট গুলো সেই দেশের বিদেশের অন্য দেশগুলোতে আসলে কি ধরনের পণ্যগুলো ব্যবহার হচ্ছে দেখা। পাশাপাশি স্যার আমি যেটা করেছি, আমি এছাড়াও প্রশিক্ষণ নিয়েছি হচ্ছে কোয়েল থেকে। এখানে হচ্ছে সাধারণত যারা আমরা চামড়া শিল্পে আছি তাদের জন্য হচ্ছে এখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এছাড়া আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে হচ্ছে গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেছি, এবং হচ্ছে ডিজাইনের উপর স্যার আমি বেশ কিছু শর্ট কোর্স এবং হচ্ছে বিভিন্ন যে বর্তমানে প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলোতে অনেক ক্ষেত্রে আমি কর্মী হিসাবে কাজ করে সেই প্রশিক্ষণ নিয়েছি, আবার অনেক ক্ষেত্রে আমি হচ্ছে বিভিন্ন ভাবে আর কি একটু একটু করে এইটা স্যার নিজের কাছ থেকে অনেক শ্রমের পরে একটা পর্যায়ে এসে পেয়েছি স্যার। ধন্যবাদ রিজবিন। আপনি বলেছেন আসলে সেটি হচ্ছে প্রশিক্ষণ লাগবে, সহায়তা লাগবে, এবং আপনি একটি তথ্য সবাইকে দিয়েছেন, সেটি হচ্ছে এসএমই ফাউন্ডেশন শুধুমাত্র বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয় না, তারা আপনার পণ্যের কোয়ালিটিও দেখে দেন, এবং আপনি যখন আন্তর্জাতিক মেলায় গিয়েছেন তখনও তারা সহায়তা দিয়েছেন। শৈলী, আমরা আপনার কাছে একটু জানতে চাই, আপনি কিছুদিন আগে একটি ভারতের একটা মেলায় গিয়েছেন, তাই না? সেখানকার মেলার সঙ্গে আপনি বাংলাদেশের বিভিন্ন মেলায়, প্রায় ঢাকার বাইরের মেলায় অংশগ্রহণ করেছেন, এই দুটো যদি কম্পেয়ার করে আপনি বলতে পারেন যে আমাদের উদ্যোক্তারা যখন বিভিন্ন দেশে বা বিদেশে কোনো মেলায় যাবে,
তখন তাদের আসলে বিশেষ করে নারী উদ্যোক্তাদের কোন দিকটা বেশি নজর রাখা দরকার? আমি একটুখানি নিজের আগে জায়গাটা বলি যে আমার প্রথম যখন আমি দেশের বাইরে এক্সিবিশন করি, আমার প্রথমেই যেটা মনে হয়েছে যে আমরা যখন বাংলাদেশে কাজ করি বা বুটিক মূলত যদি ধরি অথবা এসএমই সেক্টরে যদি ধরি, আমাদের মাথায় থাকে যে জিনিসটা কতটা দেখতে দর্শনের জায়গা থেকে কতটা সুন্দর হবে, অথবা দেশীয় পণ্যের জায়গাটা প্রাধান্য দেওয়া। কিন্তু আমার কাছে দেশের বাইরে যখন আমি মেলা করতে গেলাম, আমার প্রথমেই মনে হয়েছে যে এইটার আসলে বেসিক কিছু জায়গা ঠিক থাকা খুব জরুরি। যেমন আপনি একটা ফ্যাব্রিক বিক্রি করছেন, এটা ইন্টারন্যাশনাল মাপটা ঠিক আছে কিনা, আমি যদি সুতার কিছু করি তাহলে সেটার কাউন্ট ঠিক আছে কিনা, কোয়ালিটি জায়গাটা একদম পুরোপুরি ঠিক রাখা। কারণ যখন একজন বাইরের একজন বায়ার আসেন দেখতে, প্রথমে উনি পণ্যটাকে দেখেন, আমাকে দেখার থেকেও, আমাদের প্রতিষ্ঠানটাকে দেখার থেকেও, বা কোন দেশ থেকে এসেছে দেখার ক্ষেত্রেও উনি মাথায় রাখেন যে সেটার কোয়ালিটি কতটুকু মেনটেন করা যায়। আর দেশের বাইরে গেলে আমি বলবো যে কোন দেশে আমরা যাচ্ছি সেখানে আমাদের ক্রেতা কারা, সম্ভাবনাময় ক্রেতাকে আসলে স্টাডি করা খুব জরুরি। এবং উদ্যোক্তার একটা, আমি মনে করি এটা আমার নিজের জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি যে এদেরকে আসলে যে কোনো নতুন কিছুকে গ্রহণ করার মানসিকতাটা থাকা দরকার, যে যখন যে সিচুয়েশন তৈরি হবে সেখানেই যেন আমি ফিট ইন করতে পারি। এমন না যে আমি অনেক বছর ধরে শাড়ি বিক্রি করছি, আমি হয়তো এমন কোনো ইউরোপের একটা এক্সিবিশনে গেলাম যেখানে কেউ শাড়ি পরেন না এবং শাড়িটা চেনেন না, আমি হয়তো দেশীয় পণ্য হিসেবে শাড়ি রাখতে পারি, সেইটা মানুষকে প্রদর্শনীর জন্য রাখতে পারি, কিন্তু আমি যদি ভাবি যে সেখানে কিছু বায়ার খুঁজবো আমি বা বিক্রি করবো আমি, অবশ্যই সেই দেশের, আমাদের দেশের ফ্যাব্রিককে ওই দেশের পরার কাপড়ের উপযোগী করে তোলা। যেমন আমি ফতুয়া বানাতে পারি, আমি স্কার্ফ বানাতে পারি, আমি স্টোল বানাতে পারি, অথবা শুধু ফ্যাব্রিক বিক্রি করতে পারি, যাতে করে ওই ক্রেতাটা প্রথমে আসলে আহ গল্পটার ভেতরে ঢুকবে, তারপরে তাকে আমি বলতে পারি যে এটা আমাদের যেভাবে শাড়ি পরে তাকে আমরা ভিডিও দেখাতে পারি, প্রেজেন্টেশন দেখাতে পারি। কিন্তু এইভাবে আমার কাছে মনে হয়েছে যে এই যে যে কোনো পাত্রে নিজেকে রাখা এবং সেই জায়গায় রিসার্চ করতে শুরু করা, এইটা খুব জরুরি। যে একদিন ঝড় আসলো, আমি নিশ্চয়ই দোকানে ঝাঁপিটা বন্ধ করে দিব না। আমি যদি আগে ওয়েদার ফোরকাস্ট জানি যে ওই দিন ঝড় আসবে, তাহলে আমি অনলাইনে হয়তো বেশি ফোকাস করবো, বা আগে থেকে আমি ক্লায়েন্টকে জানাবো যে ওই দিন আমাদের আউটলেট 2 ঘন্টা বন্ধ থাকবে। বা আমি এই যে করোনা পরিস্থিতিতে আমি বলবো যে এটা অনেক দিন ধরে চলছে হিসাব অনুযায়ী, যেখানে আমরা 365 দিন যদি দোকানটা আমরা যারা খোলা রাখি, খাবারের ব্যবসায় বলি বা কিছু কিছু জায়গা, যেমন আমাদের ক্রিয়েটিভ স্টুডিও 365 দিন খোলা, আমরা ঈদের সময় ছাড়া, বিশেষ দিবস ছাড়া কখনো বন্ধ করি না, সপ্তাহে 7 দিন খোলা থাকে। তো আমার কাছে এইটা খুব জরুরি মনে হয়েছে যে দেশের বাইরে যাই বা গ্রামে যাই, গ্রামে আসলে ক্রেতা কারা, আমি যদি জানি যে ক্রেতারা আসলে মিডল ক্লাস বা ক্রেতারা আসলে স্টুডেন্ট, তাহলে আমার তাদের জন্য কিছু ভাবা, তাদের জন্য কিছু স্পেশাল প্যাকেজ প্ল্যান করা, যেন ছোট্ট একটা কিছু কিনলেও সে শুরু করে। প্রথম দিনই ক্রেতাকে যদি আমি ভাবি যে আমার সবচেয়ে ভালো জিনিসটা সে কিনবে, সে তো আমাকে চেনে না। বেশিরভাগ ক্রেতাই আমি ধরে নিব যে আমাকে চেনে না, কিন্তু তারা আমাকে চিনতে চায়, এবং আমি তাদেরকে চেনাতে চাই। তো আমার কাছে মনে হচ্ছে শুরুর জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন একটা সম্পর্কে যাই তখন যেমন আমরা আপ্রাণ চেষ্টা করি নিজেকে সুন্দরভাবে পরিবেশন করার, কাজের জায়গায় সেখানে মাথায় রাখাটা আসলে বিষয়টা একই। আপনি যখন কোথাও মন লাগাবেন তখন ওইভাবেই করা, যে প্রত্যেকটা জিনিস যেন মানুষকে তার মতো করে প্রথমে পরিবেশন করা। ধন্যবাদ। এটা তার আমার মানে জায়গা থেকে। ধন্যবাদ শৈলী এবং রেজবিন, আপনারা বলেছেন কিভাবে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে মেলাতে যখন থাকতে হবে তখন কি কি বিষয়ের প্রতি নজর দিতে হয়। আমরা সঙ্গীতা আপা আপনার কাছে শুনতে চাই, আমাদের দেশে আপনি একটু আগেই বলেছেন, আপনি যেহেতু ইন্ডাস্ট্রি এবং চেম্বারের সমবায় চেম্বারের সঙ্গে যুক্ত, আপনি বলেছেন যে 2012 সালের পর থেকে আমাদের দেশে নারীদের অনেক বেশি উদ্যোক্তা হওয়ার একটা আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই যে করোনার সময়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বিশেষ করে নারী উদ্যোক্তাদের অনেক ছোট ছোট উদ্যোগ কিন্তু আসলে বন্ধ হয়ে যাওয়ার বা হুমকির মুখোমুখি হয়েছে। তাদের জন্য আপনার কোনো বিশেষ কোনো পরামর্শ আছে কিনা, এই সময়টা, এই কঠিন সময়টা, এই মহামারী কালটা তারা আসলে কিভাবে পার হতে পারে? ব্যবসায়িক জীবনে হয়তো এটি সবচেয়ে বড় পরীক্ষা আমাদের জন্য, নারী উদ্যোক্তাদের জন্য। আমরা উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু আমরা একটি বড় যুদ্ধ করে আজকে উদ্যোক্তা হয়েছি। বিশেষ করে আমার জেনারেশনে তখন কিন্তু নারী উদ্যোক্তা একটা ছিল না। আমি যখন শুরু করেছি তখন কিন্তু আমি কোনো উৎসাহ চারিদিক থেকে পাইনি এবং কোনো সহায়তাও পাইনি সরকারের, বা তখন কিন্তু এরকম সরকারের সহায়তা বা ব্যাংকের সহায়তা এসব ছিল না। এখন যেমন নারী উদ্যোক্তারা অনেক ভালো একটি প্ল্যাটফর্ম পেয়েছে এবং তারা কিন্তু সেই যখন থেকে ব্যাংক লোনের সুদের হার কমে এসেছে এবং আমাদের জামানতবিহীন লোন দিচ্ছে ব্যাংকরা, আমি বলবো যে যতটুকু দেওয়া দরকার ততটা হচ্ছে না, তত কিন্তু পাচ্ছে না নারীরা, সেটা আলাদা কথা। কিন্তু যাই পাচ্ছে সেটা ধরে ধরে কিন্তু নারীরা অনেক দূর এগিয়ে এসেছে এবং আমাদের
অর্থনীতিতে নারীদের কিন্তু বিরাট বড় অবদান হচ্ছে, হয়তো প্রপারলি পরিসংখ্যান হচ্ছে না, আসলে অনেক অবদান হচ্ছে, কারণ নারীরা যেমন গার্মেন্টসে সব কাজ করছে, সেটা তো আসলে নারীদেরই অবদান আরএমজি সেক্টরে। কিন্তু আমি বলবো যে এখন যে অবস্থাটি হয়েছে এই কোভিড সিচুয়েশনে, বড় বড় ব্যবসায়ীরাই তো হিমশিম খাচ্ছে, আর আমাদের মতো যারা নাকি এসএমই এবং যারা নাকি এমএসএমই ক্ষুদ্র মাঝারি, তাদের তো আসলে হয়তো 2-3 মাসের বেশি তারা মাথাটা পানির উপর উঠিয়ে রাখতে পারবে না, তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে, কারণ এখানে অনেকগুলো খরচ আছে যেগুলো আমাদেরকে দিতেই হবে। ব্যবসা বন্ধ থাকলেও আমাদের বাড়ি ভাড়া দিতে হচ্ছে, আমাদের রেন্ট ট্যাক্স দিতে হচ্ছে, এবং আমাদের ভ্যাটের না দিলেও কিন্তু আমাদেরকে হ্যারাস করা হচ্ছে, এটা সত্যি কথা। ভ্যাট দিতে মানে আমাদের শোরুম, আমার যেরকম একটি বিউটি পার্লারে আমার পার্টনারশিপ আছে, ফ্যামিলি বিজনেস এটা, সেখানে বিউটি পার্লার কিন্তু 4 মাস ধরে বন্ধ, কিন্তু ভ্যাটের মানুষরা তো আমাদের জীবন খেয়ে ফেলছে, ভ্যাট দিতে হবে। ভাই বন্ধ, সেলস এর উপর ভ্যাট, সেল না হলে ভ্যাট কেন দিব? কিন্তু এইসব জিনিস নারীদেরকে এত ফেস করতে হয়, এবং আমরা তো এইসব আসলে তাদের সাথে কথা বলা বা নেগোসিয়েশন করা এগুলো আমাদের দ্বারা সম্ভব হয় না। এই জন্য অনেক নারী উদ্যোক্তারা কিন্তু সেইভাবে ঝরে পড়ছে এবং ঝরে পড়তে হচ্ছে। এখানে কিছু কিছু সহায়তা যদি আমরা সরকার থেকে পাই, যেরকম আমি একটা জিনিস দেখেছি যে প্রণোদনা প্যাকেজটা আছে, প্রায় 72,000 কোটি টাকা কিন্তু প্রণোদনা প্যাকেজ এসএমই সেক্টরের জন্য। হ্যাঁ, কিন্তু সেখানে যদি একটি কোটা থাকতো যে এই 10% বা 15% নারী উদ্যোক্তাদের জন্য, কারণ এই যে হাজার হাজার কোটি টাকা, এটি কিন্তু কারা নিয়ে নিচ্ছে জানেন? বড় বড় ব্যবসায়ীরা নিয়ে নিচ্ছেন, যারা হয়তো তারা ঋণ খেলাপি। আমরা তো ঋণ খেলাপি না, নারী উদ্যোক্তা কয়জন ঋণ খেলাপি হয়? কিন্তু এই যে প্রণোদনা প্যাকেজটা কিন্তু বড় বড় ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছেন, নারী উদ্যোক্তারা বোধহয় 0.111% পাবে না, কারণ এটার জন্য একটা কোটা করা উচিত ছিল নারী উদ্যোক্তার জন্য। না হলে আমরা কখনোই ব্যাংকে গিয়ে এই বড় বড় ব্যবসায়ীদের সাথে আমরা ফাইট করে আমরা সেই প্রণোদনার কোনো অংশ পাবো না। আমি তাই দেখেছি এখন পর্যন্ত আমরা যারা চেষ্টা করেছি কেউ সাকসেসফুল হয়নি। আমরা আমাদের একজন দর্শক উনি জানতে চেয়েছেন যে আপনি যে বললেন যে ব্যাংকগুলোতে যদি থাকতো, কোটা থাকতো, এই যে প্রণোদনার ক্ষেত্রে যদি কোটা থাকতো, তো কোটার অংশটা যদি আমরা ধরেন এটা একটা বিশেষ পরিস্থিতি, কিন্তু এমনিতে ধরেন ব্যাংকের কাছ থেকে বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে আসলে ধরেন একজন নারী উদ্যোক্তা হিসাবে আমরা প্রথমে শৈলীকে দিয়ে শুরু করতে চাই। শৈলী, আপনি ব্যাংকের কাছে, আপনি তো বেশ কিছুদিন ধরে ব্যাংকিং করছেন, লোন নিচ্ছেন, আপনি ব্যাংকের কাছে কি আশা করেন যে ব্যাংক আপনাকে কি ধরনের সেবা দিবে? তারপর আমরা রেজগুনের কাছে যাব, সবশেষে সঙ্গীত আপার কাছে। কি সহায়তা চান ব্যাংকের কাছে? প্রথমত আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের যারা আমরা ব্যাংকের সাথে লোনের মাধ্যমে যুক্ত আছি, যে ব্যাংকগুলোতে আমাদের লোন আছে, সেই লোনগুলি তো আসলে যেই পার্সেন্টেজে আগে চলতো সেই পার্সেন্টেজে এখন যদি প্রত্যেক মাসে আমাকে ইন্টারেস্ট দিতে হয়, এটা খুব ডিফিকাল্ট, কারণ আমাদের ব্যবসা বন্ধ। তো সেই জায়গাগুলি আমার মনে হয়েছে যে ওই জায়গাটা যতটুকু শিথিল করা যায়, কারণ 1-2 মাস যদি আমরা নাও দেই পরে আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে, কিন্তু পরিস্থিতি যেখানে যাচ্ছে আমার কাছে মনে হয় যে সামনের দিনগুলি আরো কঠিন হয়ে যাচ্ছে, কারণ যেই প্রতিষ্ঠানটা বা যেই আমরা শোরুম বলি বা যেই দোকানগুলি বলি, সেগুলি যখন 6 মাস থেকে 1 বছর বন্ধ থাকবে, সেটা খোলার পরেও কিন্তু সেটাকে কাজে লাগানোর উপযোগী বা ব্যবহার উপযোগী করতে আমাদের আরো হয়তো কারো 1 মাস, কারো 2 মাস, এটা ডিপেন্ড করে কার ড্যামেজ কি পরিমাণ হয়েছে, কার ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে খুব সহজ না আমাদেরকে প্রত্যেক মাসে এটি হিসাব করে, কারো হয়তো 50 লক্ষ, কারো 30 লক্ষ মিনিমাম আমি বলছি যে এই লোনগুলি ব্যাংকে আছে। তো সেইটা আমার মনে হয় যে যার ব্যাংকের সাথে যে যুক্ত আছে তাকে বিশেষভাবে এই জায়গাটা নিশ্চয়তা দেওয়া, শান্ত করা, যে কোনো সিচুয়েশন হলে তারাই বা জায়গায় বসবেন। আমার মানে এই মুহূর্তে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত যারা যুক্ত আছেন, লেনদেনটা আরো একটু সহজ করা যায় কিনা। অনেক সময় আমরা দেখা যায় যে অনলাইন ব্যাংকিং, বা আমরা হয়তো বলছি যে অনলাইন ব্যাংকিং, কিন্তু অনলাইন সেবায় অনেক জটিলতা তৈরি হচ্ছে। তাতে যেটা হচ্ছে যে সবাই হয়তো যারা ঢাকার বাইরে আছেন, গ্রামে আছেন, অথবা অনেকে কোনোদিনই অনলাইন ব্যবহার করেননি, আমার মানে খুব অল্প সংখ্যক মানুষই আমরা অনলাইনে ব্যাংকিং সেবা নেই এখনো। আমরা মনে করি সকালে উঠে ব্যাংকের কাজটা প্রথমে করে ব্যাংকে যে করে তারপরে আমরা বাকি দিন শুরু করব। তো এই অভ্যস্ততার বাইরে যারা ছিলেন তাদের জন্য সহজ, কিন্তু যারা এই অভ্যস্তার ভেতরে আছেন তাদেরকে ব্যাংক আরো সহযোগিতা জায়গাটা নিতে পারে কিনা, আমার কাছে এটা খুবই এখন এই মুহূর্তে মনে হচ্ছে। অনেকেই সমস্যায় পড়ছেন, কথা বলছেন। তো
হ্যাঁ। আমার ধারণা সঙ্গীতা আপা ধন্যবাদ। হয়তো আরো যোগ করতে পারবেন। হ্যাঁ, আমি সঙ্গীতা আপার কাছে আসবো। রেজবিনের কাছে জানতে চাই যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে আপনি কি চান? এখন যে বৈশ্বিক মহামারীটা চলছে, সমগ্র বিশ্ব সহ বাংলাদেশ অন্য উদ্যোক্তারাও যেমন ক্ষতিগ্রস্ত, তেমন কিন্তু আমিও তার ব্যতিক্রম না স্যার। এক্ষেত্রে যেটা হয়েছে, আমার বেশ কিছু অর্ডার বাতিল হয়ে গিয়েছিল। আর হচ্ছে আমি এই প্রোডাকশন পরিচালনা করার জন্য যে সমস্ত পণ্যগুলো ইনহাউস করেছিলাম, সেই পণ্যগুলো সঠিকভাবে উৎপাদন করতে পারিনি। এক্ষেত্রে দেখা গিয়েছে আমি প্রতি মাসে 5 থেকে 6 হাজার পেয়ার জুতা স্যান্ডেল উৎপাদন করি, সেখানে আমি 2 থেকে 3 মাসে দেখা গিয়েছে যে 12 থেকে 1300 পেয়ার উৎপাদন করেছিলাম। তো এখন যেহেতু পরিবেশটা আবারও একটু স্বাভাবিকের দিকে একটুখানি, আমি ওটা বলছি না যে স্বাভাবিক হয়েছে, সেটা না, মানে আমাদের এখন একটু আমরা উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, যে যেভাবে হোক সামাজিক ডিস্টেন্সটা বজায় রেখে স্বাস্থ্য বিধিটাকে মেনে চলে, যেহেতু আমরা একজন উদ্যোক্তা মানুষ, আমাদের অনেক লোকের কর্মসংস্থান এখানে, সুতরাং আমাদেরকে এগিয়ে যেতেই হবে, সেই জায়গা থেকে কাজ করতে। তো স্যার, ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের এই অর্ডার গুলো একটু একটু করে ফিরতে শুরু করেছে। এখন যেটা আমার কাছে মনে হয় যে আমি ব্যাংকের কাছে যেটা বলতে চাই, যে যেমন আমি বেশ কিছু কর্পোরেট অর্ডার পেয়েছি, যেটা হচ্ছে কোয়ান্টিটি অনেক বেশি, এবং এটার জন্য আমার পর্যাপ্ত অর্থের প্রয়োজন। সেক্ষেত্রে আমি ব্যাংকের সাথে যোগাযোগ করেছিলাম। তো ব্যাংক যেটা বলেছে যে এটা আসলে আর মাননীয় প্রধানমন্ত্রীকে আমি হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যে একজন হচ্ছে উদ্যোক্তা হিসাবে আমি এটা বলতে চাই যে আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে একটা মনের দিক থেকে সাহস কিন্তু অনেক বড় ব্যাপার। যখন এই প্রণোদনা প্যাকেজটা ঘোষণা করা হয়েছে, তখন আমি আসলে ব্যক্তিগতভাবে যেটা হয়েছিল, যে মানুষ যখন একেবারে ভেঙে যায়, তখন কিছু একটা আঁকড়ে কিন্তু বাঁচতে চায়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনের দিক থেকে অনেকটাই সাহস লেগেছিল, যে আমি যদি কিছু না পাই, হয়তো সেই জায়গাটা পাবো। কিন্তু স্যার, এখন যে বিষয়টা তাই এসেছে, আমি ব্যাংকের সেই সহযোগিতার জন্য সেখানে গিয়েছিলাম। ওনারা বলেছেন যে এটা প্রক্রিয়াধীন আছে, কিন্তু আমার এই মুহূর্তে অর্থায়ন প্রয়োজন। সেক্ষেত্রে আমি যেটা করেছি, আমি আবারও একটু, শুধু আমি না, আমি অন্য উদ্যোক্তাদেরকে স্যার আপনার মাধ্যমে এই মেসেজটা দিতে চাই, যেহেতু এসএমই ফাউন্ডেশন, বিসিক এ ধরনের প্রতিষ্ঠান, আমি আপনাদের সকলের, যেমন চাকরি খুঁজবো না চাকরি দেবো, এটা আমাদের জন্য অন্যতম একটা প্ল্যাটফর্ম। সেখানেও আমরা হচ্ছে গেলে আমরা যেমন সুবিধাগুলো পাবো, আমরা চেম্বার অফ কমার্সে গেলেও সুবিধাগুলো পাবো। তো আমি যেটা করেছিলাম, আমি এসএমই ফাউন্ডেশনে হচ্ছে যোগাযোগ করেছি, এবং ওনাদের সাথে যোগাযোগ করে আমি আমার যে অর্ডার কোয়ান্টিটি, এটা আমি ওনাদেরকে দেখিয়েছি, যে স্যার এটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না, আমার ব্যাংকের সহযোগিতার জন্য আমি কি করতে পারি। তখন ওনারা ব্যাংকে হচ্ছে আমাকে যোগাযোগ করে দিয়েছে। অলরেডি আমার এই বিষয়টা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। তো স্যার, এই জায়গা থেকে আমি ব্যাংককে যেটা বলতে চাই, যে এখন আমাদের উদ্যোক্তাদের জন্য, যেহেতু আমরা আবার অর্ডার গুলো পেতে শুরু করেছি, কার্যক্রমটা হাতে নিয়েছি, এই মুহূর্তে যদি অর্থায়নটা হয়, তাহলে আমাদের ঘুরে দাঁড়ানো সম্ভব। কারণ আমাদের যা ইনভেস্ট, তা কিন্তু অলরেডি আমরা ইনভেস্ট করে ফেলেছি। কারণ আমাদের এটা তো 3 মাসের একটা, সবসময় আমরা যখন প্রোডাকশন করতে যাই, 3 মাসের একটা অর্থায়ন কিন্তু হাতে আমাদের রাখতেই হয়, কারণ হচ্ছে 3টা ভাগে ভাগ করে কিন্তু আমাকে কাজটা করতে হচ্ছে। সেক্ষেত্রে এরকম একটা পরিবেশ হবে, মানে বুঝতে পারছিলাম যে আমরা কোনো একটা হচ্ছে দুঃসময় আমাদের জন্য অপেক্ষা করছে, এবং সেই সময়টা যে এতটা দীর্ঘ হবে স্যার, সেটা কিন্তু আমি কখনোই হচ্ছে একজন উদ্যোক্তা হিসেবে, মানে মনের দিক থেকে আনতেই পারিনি। এই মুহূর্তে যেটা দরকার আমাদের হচ্ছে প্রণোদনার অর্থটা যদি এখন এসে পৌঁছায়, তাহলে আমরা যেমন সবচেয়ে ভালো। প্রোডাকশন কার্যক্রম সবগুলো অর্ডার ক্যারি করতে পারবো। যা ক্ষতি হবার তা তো হয়েই গিয়েছে স্যার, সেখান থেকে হয়তোবা পুরোটা কিছুটা হলেও আমরা, মানে ইনশাআল্লাহ নিজেরা ঘুরে দাঁড়াতে, ধন্যবাদ ইনশাআল্লাহ রেজু। স্যার। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। আমি সঙ্গীতা আপার কাছ থেকে প্রথমে একটু ছোট্ট করে শুনতে চাই। আমরা দুটো বিষয় বুঝলাম। একটা, শৈলী বলেছে যে যাদের এক্সিস্টিং লোন আছে, তারা যেন সেই লোনটার ক্ষেত্রে যে সুদের হার যেটা, সেই ইন্টারেস্ট রেটটা নিয়ে যদি ব্যাংক একটু সহায়তা করে, তাদের জন্য ভালো হয়। আর রেজবিন আপা যেটা বলার চেষ্টা করলেন, সেটা হচ্ছে যাদের নাই কিন্তু নতুন করে নিতে চান এই প্রণোদনার সময়, তাদেরকে যেন একটু স্পিড আপ করে, একটু যেন তাড়াতাড়ি করে, সেই জন্য যেন কাজ করে। যেমন যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি এই নিয়ে কাজ করে, তাহলে খুব খুশি হবে। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা স্পন্সর আইডিএলসি, তারা সবসময় আমরা আগেই দেখেছি, আমরা শৈলীর কাছ থেকে শুনেছি যে তারা অনেক সহায়তা করে থাকেন সেটাও। এবং রিজবিন আপা একটা সহায়তার কথা বললেন, সেটা হচ্ছে যদি বিপদে পড়ে, বা আমরা আজকে যেটা শুনলাম যে এসএমই ফাউন্ডেশনও নানান ভাবে আমাদের নারী উদ্যোক্তাদেরকে সহায়তা করছে, এবং আপনাদের প্রতিষ্ঠান তারাও সহযোগিতা করছে। শেষ একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই, এবং সেটা শুরু করতে চাই আপনাকে দিয়েই, যে আপনার কাছে আমরা জানতে চাই যে এখন এই নতুন পরিস্থিতিতে এবং একটা এই যে ফিরে আসার, ঘুরে দাঁড়ানো যে শুরু হয়েছে,
এই সময়ে আমাদের নারী উদ্যোক্তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? পরামর্শ এখন একটি হলো যে আমরা সাহস না হারাই, আমরা যেন আশা না হারাই। আমরা এত দূর এসেছি, অনেক ফাইট করে আমরা এত দূর এসেছি, এবং আমাদেরকে আরো সাহস রাখতে হবে, যুদ্ধ করতে হবে, যেন আমরা সামনের দিকে এই পরিস্থিতির মোকাবেলা করে যেন আমরা সামনের দিকে যেতে পারি। এবং আমি আশা করব যে আমাদের যারা স্টেক হোল্ডার আছে, ব্যাংকরা, আমাদের সরকার, আমাদের বাংলাদেশ ব্যাংক এবং আমাদের বিভিন্ন চেম্বার, এসএমই ফাউন্ডেশন, সবাই যেন আমাদের সাথে সহায়তা করেন। আমি আজকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রথম আলো এবং আইডিএলসি কে, আপনাকে মনির ভাই, যে আজকে আপনি এরকম বিশেষ দিনে সব নারী উদ্যোক্তাদেরকে, তারা হয়তো শুনছে, আমি আশা করব এই অনুষ্ঠানটি তারা দেখছে, সবার পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটি প্ল্যাটফর্ম আপনারা তৈরি করলেন এরকম একটি বিশেষ দিনে, যে আমরা আমাদের কথাগুলো যেন আপনাদের কাছে বলতে পারি। ধন্যবাদ সঙ্গীতা আপা। এসবিন আপা, শেষ কোনো কথা যদি যোগ করতে চান 30 সেকেন্ড। জানাচ্ছি স্যার আপনাকে। আমাদের হচ্ছে চাকরি খুঁজবো না চাকরি দেবো সে প্ল্যাটফর্ম আইডিএলসি এবং হচ্ছে ওমেন চেম্বার অফ কমার্স কে, সেই সাথে স্যার মানে আমি যেটা বলতে চাই একজন উদ্যোক্তা হিসাবে আমাদের ভেঙে পড়লে চলবে না। এখন সময় এসেছে, আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব সর্বশক্তি দিয়ে যতটা পর্যন্ত যাওয়া যায়। আমি স্যার নিজে একজন উদ্যোক্তা হিসেবে চেষ্টা করে যাচ্ছি, সেই সাথে আপনাদের সহযোগিতা এবং সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করছি। এভাবে যদি আমরা একটু সহযোগিতা পাই এবং উদ্যোক্তারা প্রচেষ্টা চালিয়ে যায়, ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো, অনেক লোকের কর্মসংস্থান হবে, সমৃদ্ধ হবে বাংলাদেশের অর্থনীতি, সেই সাথে সমৃদ্ধ হব আমরা। ধন্যবাদ স্যার। ধন্যবাদ শৈলী, শেষ 30 সেকেন্ড। ধন্যবাদ প্রথম আলো, আইডিএলসি, মনির ভাই এবং আমার সঙ্গে যারা দুজন ছিলেন, অসংখ্য ধন্যবাদ দিব এটা যে একটা সুযোগ পাওয়া গেল বলার। তবে আমার কাছে যেটা এখন একটা মনে হয়েছে, এক তো আমি মনে করি যে উদ্যোক্তা মানে সে যোদ্ধা, যে আসলে সাহসী না সে উদ্যোক্তাই না। উদ্যোক্তা হওয়া বিষয়টা ভীষণ, আমি মনে করি যে এটা উদ্যোক্তা মানুষগুলি আলাদা ধরনের যারা এই উদ্যোগটা নিতে পারে, তো তারা থাকবে এটা বিশ্বাস করতে চাই আমি। আর এইভাবে ভাবা যেতে পারে কিনা, একেবারে শেষে যদি আমি বলি যে হয়তো আমাদের একটা সুযোগ হয়েছে আরেকবার ঘুরে আমাদের পুরো জার্নিটাকে দেখার, যে কোথাও ভুল আছে কিনা, খরচের খাতগুলিকে একটু এডিট করতে পারবো কিনা, এই সময়টার মাঝখানে কিছু ডিজাইন করবো কিনা, কোনো কোনো জায়গায় এখনো ভুল ভ্রান্তি আছে কিনা, বা হয়তো ভাবলাম যে 3 দিনের একটা বিরতি পাওয়া গেল, কারণ উদ্যোক্তা মানেই কিন্তু তার একেবারে আজীবন একটা চাকরি, কিন্তু শেষ নাই, কোনো 24 ঘন্টা আমাদেরকে এর ভেতর থাকতে হয়। তো এই কঠিন সময়টাকে যদি পজিটিভলি চিন্তা করি যে যা আছে সেটার ভেতর থেকেই আমি বাছাই করতে শুরু করব, কোনো প্রোডাক্ট চলছে না সেটাকে বাদ দিয়ে সেখানে রিপ্লেস করবো কিনা, সঙ্গীতা আপা বলেছেন ডাইভার্সিটির জায়গাটা, যে সেইখানে আমি বৈচিত্র্যটা আনবো কিনা, এখন অনেক ভাবার সুযোগ, ভাবার সময় আমাকে পাওয়া গেল। এভাবে যদি ভাবা যেতে পারে হয়তো একটা আমি মনে করি যে এই সময়টাকে কাজে লাগানো যেতে পারে। ধন্যবাদ শৈলী। আমরা চমৎকার একটি ঘন্টার সময় কাটালাম। আমাদের সঙ্গে ছিলেন ওমেন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি সঙ্গীতা আহমেদ, যিনি টাইম আউট রেস্তোরাঁর অন্যতম উদ্যোক্তা। আমাদের সঙ্গে ছিলেন এই বছরের জাতীয় এসএমই পুরস্কার পাওয়া রেজবিন হাফিজ, তিনি একটি চামড়া সংক্রান্ত জুতোর দোকান এবং গুডস নিয়ে কাজ করেন। আমাদের সঙ্গে ছিলেন তাহমিনা শৈলী, তিনি শৈলী স্টুডিওর প্রোপাইটার এবং সেটি নিয়ে কাজ করছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আইডিএলসি এবং প্রথম আলোর পক্ষ থেকে। এবং আজকে যারা এই দীর্ঘক্ষণ প্রায় 1 ঘন্টা ধরে আমাদের এই আলোচনা শুনেছেন, আমরা আশা করি আপনারা যারা নারী উদ্যোক্তারা আপনারা আজকে আমাদের সঙ্গে ছিলেন, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের নারী উদ্যোক্তারা কিন্তু হাঁপিয়ে ওঠেননি এবং তারা অস্থির হননি, তারা তাদের। হ্যাঁ বলেন স্যার। আমি এটা স্যার একটু বলে নিতে চাই, আমি ভুলে গিয়েছিলাম। মানে প্রথম আলোকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার মতো একজন ক্ষুদ্র উদ্যোক্তাকে এখানে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। এবং স্যার সত্যি কথা, আপনার মতো একজন মানুষের সামনে বসে এই প্রোগ্রাম করতে পারার জন্য এবং স্বনামধন্য সবাইকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ রেজবিন। আমরা প্রথম আলো এবং আইডিএলসি পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা শুনেছেন তারা দেখেন যে আমরা 3টি বিষয় খুব মোটামুটি ভাবে আমাদের উদ্যোক্তারা আপনাদেরকে পরামর্শ দিয়েছেন। একটি হচ্ছে হাল ছাড়া যাবে না, হ্যাঁ, সঠিক থাকতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে, উদ্যোক্তা মাত্রই যোদ্ধা। দ্বিতীয়ত হচ্ছে যে এখন একটা সময়, ঠান্ডা মাথায় দেখতে হবে আমার কোথাও কোনো খরচ কমানোর সুযোগ আছে কিনা, আমার প্রসেসকে অন্যভাবে দেখার সুযোগ আছে কিনা, অনলাইনে নিজেকে ট্রান্সফার করা যায় না। আর তৃতীয় হচ্ছে সাহায্যের জন্য অনেক প্রতিষ্ঠান, আইডিএলসি সহ অনেক প্রতিষ্ঠান আপনাদের পাশে দাঁড়াতে চায়, তাদের কাছে যেতে হবে এবং মুখ ফুটে বলতে হবে যে আমার এটা দরকার, আমার এটা প্রাপ্য, আমার এটা কেন দিবেন না, আমার কাজটা সহজভাবে
এবং তাড়াতাড়ি করে দিন। আমরা আশা করি আপনাদের হাত ধরে আমাদের নারীরা গত কয়েক দশক ধরে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, আগামীতেও আমাদের নারীদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আইডিএলসি নিবেদিত এসএমই ব্যবসার বর্তমান ও ভবিষ্যৎ আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। কাল আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।